আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি আবারও তোমাদেরকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে আছি মোহাম্মদ হাসানুজ্জামান সুমন, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। ইতিমধ্যেই তোমরা যেহেতু অনলাইন ক্লাসে তোমরা সকলে অংশগ্রহণ করতেছো বা করতেছো, তোমরা জানো যে আমাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমরা আজকে নতুন পঞ্চম যে অধ্যায় আছে, প্রথম সাময়িকের যে আমাদের সিলেবাস, সেই সিলেবাসের পঞ্চম অধ্যায় আজকে আমরা আলোচনা করব। আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে শ্রম বাজার। তো শ্রম বাজারের প্রথম কনসেপ্ট হচ্ছে তোমার শ্রম কি জিনিস। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের পাঠ, আমরা আজকে কি কি বিষয় পড়ব সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। আবারও তোমাদেরকে স্বাগতম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের পাঠ আলোচনা শুরু করতেছি। শ্রম শ্রম আসলে কি জিনিস? সাধারণ অর্থে শ্রম বলতে মানুষের শারীরিক পরিশ্রমকে বোঝায়। আমরা নর্মালি যেটা বুঝি সেটা হচ্ছে শারীরিকভাবে কোনো কাজ করাটাকে আমরা কি বলে থাকি? শ্রম বলে থাকি। কিন্তু অর্থনীতিতে শ্রমের আওতা হচ্ছে ব্যাপক। অর্থনীতিতে শ্রম বলতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রকার কর্মপ্রচেষ্টাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে আমাদেরকে যদি বলে শ্রম কি জিনিস, তাহলে আমরা বলবো যেখানে শুধু শারীরিক ভাবেই না, মানসিক ভাবেও যদি আমরা সব কোনো কর্ম করে থাকি বা কাজ করে থাকি, তবে তাকে আমরা বলবো শ্রম। মানুষের শারীরিক ও মানসিক সব ধরনের পরিশ্রম যা উৎপাদনের কাজে নিয়োজিত এবং যার বিনিময়ে অর্থ পাওয়া যায় তাকে শ্রম বলে। সুতরাং আমরা বলতে পারি যে মানুষ শারীরিক এবং মানসিক যেভাবে পরিশ্রম করুক না কেন এবং সেখান থেকে যে অর্থটা লাভ করবে তাকে আমরা কি বলবো? শ্রম বলবো। অর্থ উপার্জনের উদ্দেশ্য ছাড়া কেবল আনন্দ লাভ বা অন্য কোনো উদ্দেশ্যে যে পরিশ্রম করা হয় তাকে শ্রম হিসেবে গণ্য করা হয় না। এখানে উল্লেখযোগ্য যে যদি অর্থ উপার্জন ব্যতিরিক্ত অন্য কোনো উদ্দেশ্যে শ্রম পরিশ্রম করা হয় তাহলে সেটাকে আমরা শ্রম বলতে পারবো না। যেমন সন্তানদের প্রতিপালনের জন্য মাতা পিতার পরিশ্রম ও কষ্টকে শ্রম বলা হয় না। যে পরিশ্রমের বিনিময়ে কোনো কিছু অর্জন করা যায় তাকেই শুধুমাত্র আমরা শ্রম বলবো। অর্থাৎ শ্রম তাকেই বলবো যদি তার মাধ্যমে আমরা কি করতে পারি? কোনো কিছু আয় করতে পারি বা অর্জন করতে পারি। অধ্যাপক মার্শাল বলেছেন যে মানসিক বা শারীরিক যে কোনো প্রকারের পরিশ্রম যা আংশিক বা সম্পূর্ণভাবে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের নিমিত্তে করা হয় তাই হলো শ্রম। অধ্যাপক মার্শাল যে বলেছেন মানসিক বা শারীরিক যে কোনো প্রকারের পরিশ্রম যা আংশিক বা সম্পূর্ণভাবে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের নিমিত্তে করা হয় তাই হলো শ্রম। তা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই শ্রম কাকে বলে। যেখানে আমরা শ্রমের দুটো সংজ্ঞা পেলাম, একটা হচ্ছে সাধারণ সংজ্ঞা আর একটা হচ্ছে আমাদের অর্থনীতির পরিভাষায় যে সংজ্ঞা দেওয়া আছে সেটা সাধারণ সেন্স বা নর্মাল সেন্সে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো ধরনের শারীরিক পরিশ্রমকে আমরা বলবো শ্রম। কিন্তু অর্থনীতির পরিভাষায় আমরা বলবো যে শুধু শারীরিক ভাবে না, যদি মানসিক ভাবেও আমরা কোনো কিছু করি এবং তার বিনিময়ে আমরা যে অর্থটা লাভ করবো, অর্থ পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? শ্রম বলবো। তো চলো এবার দেখে নেওয়া যাক যে শ্রম তো আমরা বুঝলাম, তাহলে শ্রমের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে এবং এই বৈশিষ্ট্যগুলোর উপরে তোমাদের যে প্রশ্ন আসবে পরীক্ষায় সেই বিষয়গুলো মনে রাখবে। প্রথম বৈশিষ্ট্য মানে ব্যাখ্যা করতে বলতে পারি তোমাদেরকে যে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রম কি? একটি জীবন্ত উপাদান। তোমাদেরকে এভাবে প্রশ্ন করতে পারে খ নাম্বারে যে ব্যাখ্যা করো শ্রম একটি জীবন্ত উপাদান, কথাটি ব্যাখ্যা করো। তাহলে জীবন্ত উপাদান আমরা ব্যাখ্যায় যাই এবার। শ্রমের প্রধান বৈশিষ্ট্য হলো যে এটি একটি জীবন্ত উপাদান। শ্রমের উৎস হলো শ্রমিক, অর্থাৎ একজন শ্রমিক যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্তই তিনি পরিশ্রম করতে পারবেন। তিনি যদি মরে যান তাহলে তার কি শ্রমটাও শ্রম স্তিমিত হয়ে যাবে। অর্থাৎ যতদিন শ্রমিক জীবিত ও কর্মক্ষম থাকে ততদিন শ্রমের অস্তিত্ব থাকে। শ্রমিকের জীবনের উপরই শ্রমের যোগান নির্ভর করে। তাহলে যেহেতু এখন শ্রমিকের সাথেই শ্রমটা জড়িত, তাই আমরা বলতে পারি যে শ্রমটাই হচ্ছে কি? একটি জীবন্ত উপকরণ। 2 নাম্বার, শ্রম ক্ষণস্থায়ী উপাদান। শ্রম অর্থাৎ পরিশ্রম, মানুষের যে পরিশ্রম করার ক্ষমতা সেটা আসলে কি? ক্ষণস্থায়ী। কারণ মানুষ মরে গেলে যে শ্রমকে একবার ব্যবহার করা হলে তা চিরতরে নষ্ট হয়ে যায়। শ্রমকে সঞ্চয় করে রাখা যায় না। আমরা চাইলেও কি করতে পারবো না? শ্রমকে সঞ্চয় করে রাখা
যায় না, এবং যদি একবার ব্যবহার করা যায় তাহলে সেটা চিরতরে নষ্ট হয়ে যায়। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আমরা পড়বো যে শ্রম হচ্ছে সক্রিয় উপাদান। শ্রম একটি কি উপাদান? সক্রিয় উপাদান। ভূমি এবং মূলধনকে সক্রিয় করতে হলে শ্রমের সাহায্যের প্রয়োজন হয়, কিন্তু শ্রম নিজেই সক্রিয়। যেহেতু শ্রমিকের সাথে শ্রমের সম্পর্ক আছে, সুতরাং আমরা বলতে পারি যে শ্রম হচ্ছে একটি সক্রিয় উপাদান। তারপরে চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, শ্রম গতিশীল। যেহেতু একজন শ্রমিক এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন, সুতরাং আমরা বলতে পারি যে শ্রম হচ্ছে গতিশীল উপাদান। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শ্রম এবং শ্রমিক অবিচ্ছিন্ন। শ্রমের আরেকটি বৈশিষ্ট্য হলো যে শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য। শ্রমিকের মাধ্যমে শ্রম নিহিত থাকে, শ্রমিকের থেকে শ্রমকে কখনোই আলাদা করা যায় না। যে 6 নম্বর, শ্রমের স্বল্পকালীন যোগান অস্থিতিস্থাপক। শ্রমের আরেকটি বৈশিষ্ট্য হলো যে শ্রমের স্বল্পকালীন যোগান অস্থিতিস্থাপক। শ্রল্পকালে শ্রমিকের যোগান রাতারাতি বাড়ানো সম্ভব হবে না। শ্রমের যোগান বিধি পুরোপুরি কার্যকরী নয়। শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো যে শ্রমের ক্ষেত্রে যোগান বিধি পুরোপুরি কার্যকরী নয়। অর্থাৎ আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে শ্রমের ক্ষেত্রে যোগানটা কি করা যাবে না, পুরোপুরি কার্যকরী হয় না। সাধারণত দাম বৃদ্ধি পেলে চাহিদা বাড়ে, কিন্তু শ্রমের মজুরি বৃদ্ধি পেলে অনেক সময় শ্রমিকের যোগান হ্রাস পেতে পারে। শ্রমের দর কষাকষির ক্ষমতা, শ্রমের দর কষাকষির দক্ষতা খুবই কম। উৎপাদন কাজে নিয়োজিত হওয়ার পূর্বে শ্রমিকরা মালিকের সাথে দর কষাকষি করে থাকে, কিন্তু তাদের এই দর কষাকষির ক্ষমতা কম হয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। অর্থাৎ শ্রমিকদের দর কষাকষির ক্ষমতাটা কম, চাইলেই তারা কি করতে পারে না, তাদের মজুরি বাড়াতে পারে না বা সম্ভব হয় না। তো এখানে আমরা বেশি করে যেগুলো পড়বো, যে বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে 1 থেকে 5 নম্বর পর্যন্ত বৈশিষ্ট্যগুলো বেশি করে পড়বো। হ্যাঁ, কারণ হচ্ছে এগুলো বেশিরভাগ সময় এই পরীক্ষায় এসে থাকে বা অনেকবার এসেছিল, সুতরাং 1 থেকে 5 পর্যন্ত আমরা বেশি করে পড়বো। চলে যাক, এরপরে আমাদের কি আছে, শ্রমের দক্ষতা, এফিসিয়েন্সি অফ লেবার। তো শ্রমের দক্ষতা বলতে শ্রমিকের কার্যক্ষমতা বা উৎপাদন ক্ষমতাকে বোঝায়। এখানে শ্রমের দক্ষতা বলতে আমরা কি বুঝবো, শ্রমিকের কর্মদক্ষতা বা উৎপাদন ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ একজন শ্রমিক কি পরিমাণ উৎপাদন করতে পারতেছে, এটাই তার দক্ষতা। কোন শ্রমিক একটি নির্দিষ্ট সময়ে তার শ্রম দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারে, তাই হলো শ্রমের দক্ষতা। অর্থনীতিবিদ সাক্সেনা বলেন যে কোন শ্রমিক একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কাজ সম্পাদন করতে পারে, তাই হলো শ্রমের দক্ষতা। সহজভাবে আমরা বলি যে একটি নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক তার শ্রম দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারে, তাকে শ্রমের দক্ষতা বলবো। শ্রমের দক্ষতাকে ইএল দ্বারা প্রকাশ করা হয়, যে এফিসিয়েন্সি অফ লেবার, যে শ্রমিকের দক্ষতা ইকুয়াল টু উৎপাদনের পরিমাণ ডিভাইডেড বাই সময়। যেহেতু এখানে নির্দিষ্ট সময়ে বলা হয়েছে যে কি পরিমাণ উৎপাদন করতে পারে, তাই আমরা শ্রমিকের দক্ষতা ইকুয়াল লিখতে পারবো যে উৎপাদনের পরিমাণ ডিভাইডেড বাই সময়, বা ইএল ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। এখানে ইএল হচ্ছে শ্রমিকের দক্ষতা, কিউ হলো তোমার উৎপাদনের পরিমাণ, এবং টি হচ্ছে সময়। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে শ্রমিকের দক্ষতা কাকে, শ্রমের দক্ষতা কাকে বলে, এবং শ্রমের দক্ষতার ইকুয়েশনে বা কি আমরা কিভাবে শ্রমিকের দক্ষতা নির্ণয় করব বা নিরূপণ করব, কার সাহায্যে, কোন সমীকরণের সাহায্যে, সেটাও আমরা বুঝতে পারলাম। এখানে আরেকটু কথা আমি আলোচনা করি, যে উপরোক্ত সমীকরণ অনুযায়ী উৎপাদনের পরিমাণ কিউ কাজের সময় টি দ্বারা ভাগ করে শ্রমিকের দক্ষতা নির্ণয় করা যায়। এটা তো আমরা আগেও পড়লাম, আবার ইকুয়েশনটা থেকে জানলাম। কাজের সময় টি স্থির থেকে যদি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় অথবা উৎপাদনের পরিমাণ স্থির থাকে, কাজের সময় টি কমানো যায়, তাহলে বুঝতে হবে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। শ্রমের দক্ষতা শ্রমিকের গুণগত মান নির্দেশ করে। শ্রমের দক্ষতা কি করে? শ্রমিকের গুণগত মান নির্দেশ করে। উন্নত দেশসমূহে শ্রমের যোগান নির্ণয়ে শ্রমিকের সংখ্যা না বৃদ্ধি করে শ্রমিকের দক্ষতা বৃদ্ধির উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। এজন্য আন্তর্জাতিক শ্রমবাজারে শ্রমের দক্ষতা ধারণাটি অধিক গুরুত্ব বহন করে। আমাদের মতো দেশে হয়তো বা শ্রমের দক্ষতাটা অত বেশি গুরুত্ব বহন করে না, কিন্তু উন্নত যেগুলো দেশ আছে বা আন্তর্জাতিক যে শ্রমবাজার আছে, সেখানে দক্ষতাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। হয়তো বুঝতে পারছো, আমি আবারও বলি যে যদি সময়টাকে আমরা স্থির রেখি এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাই অথবা উৎপাদনের পরিমাণ স্থির থেকে কাজের সময় কমানো যায়, তাহলে বুঝতে হবে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এখানে দুইটা কথা বলা হচ্ছে, কাজের সময় অর্থাৎ টাইমটাকে যদি আমরা স্থির রাখি, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাই, টাইমটা স্থির রেখে, অর্থাৎ টাইমকে আমরা বাড়াবো না বা কমাবো না, স্থির রাখবো,
সেই অবস্থায় যদি উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পায়, অথবা আরেকটা উপায় হচ্ছে যে উৎপাদনের পরিমাণ স্থির থেকে উৎপাদনের পরিমাণ যদি আমরা স্থির রাখি কিন্তু সময়টাকে যদি আমরা কমিয়ে দেই, তাহলে বুঝতে হবে যে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। শ্রমের দক্ষতা শ্রমিকের গুণগত মান নির্দেশ করে। একজন শ্রমিকের গুণগত মান নির্দেশ করবে শ্রমের দক্ষতাটা। উন্নত দেশসমূহে শ্রমের যোগান নির্ণয়ে শ্রমিকের সংখ্যা না বৃদ্ধি করে শ্রমিকের দক্ষতা বৃদ্ধির উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। এই জন্য আন্তর্জাতিক শ্রম বাজারে শ্রমের দক্ষতা ধারণাটি অধিক গুরুত্ব বহন করে। অর্থাৎ যেগুলো দেশ উন্নত দেশ, সে সমস্ত দেশে শ্রমের যোগান অর্থাৎ শ্রমিকের সংখ্যা না বাড়িয়ে শ্রমের দক্ষতাটা বাড়ানোর চিন্তা ভাবনা করা হয় এবং ওটার উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়। এবং আন্তর্জাতিক যে শ্রম বাজার সেখানে আমরা দেখতে পাই যে শ্রমের দক্ষতাটাকে বা দক্ষতার ধারণাটাকে অধিক গুরুত্ব বহন করে। এরপরে আমরা চলে আসি যে শ্রমের দক্ষতা যে পড়লাম আমরা, শ্রমের দক্ষতা কাকে বলে, এগুলো কি কি বিষয়ের উপর নির্ভর করে বা নির্ধারণকারী বিষয়সমূহ কি কি, সেগুলো আমরা একটু আলোচনা করব। শ্রমের দক্ষতা তথা শ্রমিকের উৎপাদনশীলতা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। এগুলো হচ্ছে কাজ করার ক্ষমতা 1 নাম্বার, 2 নাম্বার কাজ করার ইচ্ছা, 3 নাম্বার সাংগঠনিক দক্ষতা, 4 নাম্বার কারখানার পরিবেশ, 5 নাম্বার উৎপাদন পদ্ধতি, 6 নাম্বার সামাজিক নিরাপত্তা। তো এবারে দেখা যাক যে কাজ করার ক্ষমতা কি। অ্যাবিলিটি টু ওয়ার্ক অর্থাৎ শ্রমের দক্ষতা বহুলাংশে নির্ভর করে শ্রমিকের কাজ করার সামর্থ্যের উপর। কাজ করার সামর্থ্য আবার নির্ভর করে শ্রমিকের শারীরিক বা দৈহিক যোগ্যতা, জলবায়ু ও পরিবেশ, কারিগরি যোগ্যতা, বুদ্ধিগত যোগ্যতা, নৈতিক যোগ্যতা প্রভৃতি বিষয়ের উপর। এসব বিষয় অনুকূল থাকলে শ্রমিকের কাজ করার ক্ষমতা বা সামর্থ্য বৃদ্ধি পায়। তাহলে কাজ করার ক্ষমতা কি করবে? শ্রমিকের সামর্থ্যের উপর নির্ভর করবে। আর সামর্থ্যটা নির্ভর করবে শ্রমিকের শারীরিক, দৈহিক যোগ্যতা, জলবায়ু এবং পরিবেশ। জলবায়ুর উপরও কি করে? মানুষের কাজ করার ক্ষমতাটা কিন্তু নির্ভর করে। যেমন গ্রীষ্মকালীন দেশের তুলনায় শীতকালীন দেশের মানুষেরা বেশি পরিশ্রম করতে পারে। তো জলবায়ু পরিশ্রম, কারিগরি যোগ্যতা কার কিরকম কারিগরি যোগ্যতা আছে, কার মেন্টালিটি বা বুদ্ধিগত যোগ্যতা বেশি আছে, নৈতিক যোগ্যতা, এই সমস্ত বিষয়ের উপরও কি করে? কাজ করার ক্ষমতাটা নির্ভর, মানে কাজ করার বিষয়গুলো প্রভাবিত করে। 2 নাম্বার কাজ করার ইচ্ছা, উইলিংনেস টু ওয়ার্ক। শ্রমের দক্ষতা অনেকাংশেই শ্রমিকের কাজ করার ইচ্ছার উপর নির্ভরশীল। শ্রমের দক্ষতাটা কি করবে? আবার শ্রমিকের কাজ করার ইচ্ছার উপর নির্ভরশীল হবে। শ্রমিকের কাজ করার ইচ্ছা আবার নির্ভর করে কাজের নিরাপত্তা ও স্থায়িত্ব, বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা, ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা প্রভৃতি বিষয়ের উপর। একজন শ্রমিকের কাজ করার ইচ্ছা তখনই হবে যখন সে দেখবে যে তার যেখানে সে কাজ করতেছে তার নিরাপত্তা ঠিক আছে এবং স্থায়িত্ব, সে দীর্ঘদিন ধরে সেখানে চাকরি করতে পারবে, বেতন বৃদ্ধি এবং নিয়মিত বেতন বৃদ্ধি হচ্ছে এবং সাথে অন্যান্য সুযোগ সুবিধাও তাকে প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতে তার একটা ব্রাইট ফিউচার থাকবে। এই সমস্ত বিষয়ের উপরে একজন শ্রমিক কাজ করার ইচ্ছাটা নির্ভর করে। এসব বিষয় অনুকূল থাকলে শ্রমিকের কাজ করার আগ্রহ বৃদ্ধি পায় এবং তাদের দক্ষতাও বাড়ে। 3 নাম্বার সংগঠনের দক্ষতা। শ্রমিকের দক্ষতা অনেকাংশে সংগঠনের দক্ষতার উপরও নির্ভর করে। অনেক সময় কি প্রতিষ্ঠানের উপর, সংগঠন বলতে এখানে আমরা যেটা বুঝি যে প্রতিষ্ঠানের দক্ষতার উপরও নির্ভর করে। প্রতিষ্ঠানের মালিক বা সংগঠককে উৎপাদনের বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধন করতে হয়। আমরা জানি যে একটি সংগঠনের যে মালিক তাকে আমরা বলি উদ্যোক্তা অথবা তোমার সংগঠক। তাহলে শ্রমিকের দক্ষতাটাও মূলত তার উপরেই নির্ভর করে, অর্থাৎ তিনি যেহেতু ড্রাইভ করতেছেন একটা প্রতিষ্ঠানকে, সুতরাং তার উপরে একজন শ্রমিকের দক্ষতাটাও নির্ভর করে। যদি প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থা দক্ষ ও উচ্চমানের হয় তাহলে স্বাভাবিকভাবে শ্রমিকদের কাজের দক্ষতাও বৃদ্ধি পায়। যদি সেখানে প্রতিষ্ঠানের পরিচালনার ব্যবস্থাটা দক্ষ এবং উচ্চমানের হয় তাহলে স্বাভাবিকভাবে শ্রমিকদের কাজের দক্ষতাটাও বৃদ্ধি পাবে। 4 নম্বর কারখানার পরিবেশ। শ্রমিকরা যে কারখানায় কাজ করে তার পরিবেশের উপরও শ্রমিকদের দক্ষতা নির্ভর করে। এখন কারখানার পরিবেশ যদি খারাপ হয়, নোংরা হয়, তাহলে সেখানে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পাবে না। কারখানার পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত থাকে তাহলে শ্রমিকরা খুশি মনে কাজ করে এবং তাদের দক্ষতা বৃদ্ধি পায়। অর্থাৎ একটা কারখানার পরিবেশের উপরও তাহলে শ্রমিকের দক্ষতাটা নির্ভর করে। 5 নম্বর উৎপাদন পদ্ধতি। শ্রমিকের দক্ষতা বহুলাংশে নির্ভর করে উৎপাদন পদ্ধতি ও কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামের উপর। আমরা এবার আলোচনা করতেছি উৎপাদন পদ্ধতি সম্পর্কে। শ্রমিকের দক্ষতা বহুলাংশে নির্ভর করে উৎপাদন পদ্ধতি ও কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামের উপর। উৎপাদন ক্ষেত্রে যদি নতুন নতুন কলা কৌশল ও আধুনিক যুগোপযোগী যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাহলে শ্রমিকদের আগ্রহ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
শ্রমিকের দক্ষতা কিসের উপর নির্ভর করে? উৎপাদন পদ্ধতি এবং কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামের উপর। একটি কারখানায় যদি আমরা নিত্য নতুন কলা কৌশল আরোপ করতে পারি এবং আধুনিক যন্ত্রপাতি ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে শ্রমিকদের আগ্রহ এবং উৎপাদনশীলতা দুটোই বৃদ্ধি পাবে। 6 নাম্বার সামাজিক নিরাপত্তা। এরপরে যেটা আসে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তাটাও কি করে? যে শ্রমিককে বিভিন্নভাবে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করতে পারে। যে সামাজিক ও আর্থিক নিরাপত্তাজনিত পরিবেশের উপরও শ্রমিকের কাজ করার আগ্রহ ও দক্ষতা নির্ভর করে। সামাজিক ও আর্থিক নিরাপত্তাজনিত পরিবেশের উপরও কি করে? শ্রমিকের কাজ করার আগ্রহ ও দক্ষতা নির্ভর করে। যদি কোনো কারখানায় কাজের সময় শ্রমিকরা দুর্ঘটনায় পতিত হয়, তাহলে ক্ষতিপূরণ দান, বীমা সুবিধা, পেনশন, স্বাস্থ্যসেবা প্রভৃতি সুযোগ সুবিধা প্রচলিত থাকে, তাহলে শ্রমিকদের কাজের আগ্রহ ও দক্ষতাটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই ধরনের সুযোগ সুবিধা থাকলে শ্রমিকরা কি করবে? কাজের আগ্রহ এবং দক্ষতাটা বৃদ্ধি পাবে। সুতরাং শ্রমিকের দক্ষতা বিভিন্ন আর্থসামাজিক পরিবেশের উপর নির্ভর করে। এরপরে আমরা যেটা আলোচনা করব, আমাদের দেশে শ্রমিকদের স্বল্প দক্ষতার কারণসমূহ কি কি? যে আমাদের দেশের শ্রমিকরা কেন স্বল্প দক্ষ হয়ে থাকে? যে বাংলাদেশে বিরাট শ্রমশক্তি রয়েছে। 2010 সালের শ্রমশক্তি জরিপ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোট শ্রমশক্তির পরিমাণ ছিল 5.40 কোটি। কিন্তু বাংলাদেশের শ্রমশক্তির সবচেয়ে দুর্বল দিক হলো শ্রমশক্তির অদক্ষতা। বাংলাদেশের বেশিরভাগ শ্রমিক অদক্ষ, আধা দক্ষ এবং তাদের উৎপাদনশীলতাও কম। আমাদের দেশে যে সমস্ত শ্রমিকরা কাজ করে তারা সচরাচর কি হয়? অদক্ষ অথবা আধা দক্ষ হয় এবং তাদের উৎপাদনশীলতাও কম। বাংলাদেশের শ্রমিকদের স্বল্প দক্ষতার কারণগুলো নিম্নে আলোচনা করা হলো। প্রথম কারণ শিক্ষার অভাব। যে বাংলাদেশের শ্রমিকদের স্বল্প দক্ষতার অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার অভাব। বাংলাদেশের অধিকাংশ শ্রমিক অশিক্ষিত ও নিরক্ষর। শিক্ষার অভাবে শ্রমিকরা দক্ষতা অর্জন করতে পারে না। এটা আমরা সকলেই জানি যে আমাদের দেশের শ্রমিকরা কি অশিক্ষিত, ফলে তারা অদক্ষ হয়ে থাকে। 2 নাম্বার কারিগরি জ্ঞানের অভাব। বাংলাদেশের শ্রমিকদের স্বল্প দক্ষতার আরেকটি প্রধান কারণ হলো কারিগরি জ্ঞানের অভাব। আমাদের দেশের শ্রমিকরা উৎপাদনে আধুনিক যন্ত্রপাতি ও কলা কৌশল সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আমাদের দেশে যে শ্রমিকরা আছে তারা সচরাচর কি করে? যে আধুনিক যে কলা কৌশল আছে সেগুলো সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। অর্থাৎ তারা কারিগরিকভাবে প্রশিক্ষিত বা কারিগরি দিক দিয়ে প্রশিক্ষিত না। কারিগরি জ্ঞানের অভাবে তারা মানধাতার আমলের উৎপাদন পদ্ধতি অনুসরণ করে, ফলে আমাদের দেশের শ্রমিকদের উৎপাদনশীলতাও কম। আমরা হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবো যে কৃষিক্ষেত্রে আমরা এখনো কি করতে পারিনি? পুরোপুরি আধুনিকীকরণ করতে পারিনি। অর্থাৎ যন্ত্রের ব্যবহার পুরোপুরি এখন আমরা করতে পারিনি। এই কারণে কৃষিক্ষেত্রে আমাদের উৎপাদনশীলতা অনেকাংশেই কম। হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে আমরা গেইন করতে পারছি, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা কি উৎপাদন অনেকাংশে কম হয়ে থাকে। 3 নাম্বার দৈহিক যোগ্যতার অভাব। জলবায়ু ও পরিবেশের কারণে বাংলাদেশের শ্রমিকরা স্বাস্থ্যগত দিক দিয়ে অত্যন্ত দুর্বল। যেহেতু আমাদের দেশের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ, না গরম না শীত না ঠান্ডা, সে কারণে আমাদের শ্রমিকরা কি হয়? স্বাস্থ্যগত দিক থেকে অত্যন্ত দুর্বল। ভগ্ন স্বাস্থ্য নিয়ে তারা দক্ষতার সাথে কাজ করতে পারে না। যেহেতু স্বাস্থ্য ভালো থাকে না, সেই কারণে তারা ভালোভাবে কাজ করতেও পারে না। ন্যায্য মজুরির অভাব। বাংলাদেশের শ্রমিকরা তাদের কাজের জন্য ন্যায্য মজুরি পায় না। দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনীয় মজুরি না পাওয়ায় তাদের কর্মস্পৃহা নষ্ট হয় এবং দক্ষতার সাথে কাজ করতে পারে না। তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবো যে আমরা আসলে আমাদের শ্রমিকদের যে হারে মজুরি দেওয়া দরকার বা মজুরি পাওয়ার যোগ্যতা তাদের রয়েছে, আমরা সেভাবে মজুরি তাদেরকে দেই না। আর ন্যায্য মজুরি না পাওয়ার জন্য তাদের যে একটা কর্মস্পৃহা আছে বা কাজের ইচ্ছা আছে, হ্যাঁ, এবং দক্ষতা আছে, সেটা তারা ভালোভাবে ব্যবহার করতে পারে না। কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ। বাংলাদেশের শ্রমিকদের স্বল্প দক্ষতার জন্য কারখানার পরিবেশ বহুলাংশে দায়ী। বাংলাদেশের শ্রমিকরা যে সমস্ত কারখানায় কাজ করে তার পরিবেশ মোটেই স্বাস্থ্যকর নয়। কারখানার নোংরা ও আলো বাতাসহীন অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করার দরুন শ্রমিকদের দক্ষতা ও কর্মক্ষমতা হ্রাস পায়। তোমরা খেয়াল করলেই দেখবা যে বাংলাদেশের অধিকাংশ যে কারখানাগুলো আছে সেগুলো শ্রমিকদের জন্য কি স্বাস্থ্য বান্ধব নয়। যেহেতু স্বাস্থ্য বান্ধব নয়, সেহেতু তারা কাজ করতে কি হয়? দক্ষতা ও কর্মক্ষমতা দুটোই হ্রাস পেয়ে থাকে। চাকরির নিরাপত্তাহীনতা। বাংলাদেশের শ্রমিকরা বেশিরভাগ ক্ষেত্রে চাকরির নিরাপত্তাহীনতায় ভোগে। বেশিরভাগ ক্ষেত্রে কি চাকরির নিরাপত্তাহীনতায় ভোগে? তাদের চাকরির কোনো নিরাপত্তা থাকে না। তাদের চাকরির
কোনো নিরাপত্তা থাকে না, যে কোনো সময় মালিক পক্ষ তাদের ছাঁটাই করতে পারে। এ পরিবেশে শ্রমিকদের পক্ষে পেশায় দক্ষতা অর্জন করা সম্ভব হয় না, যেহেতু তাদের ভিতরে একটা ভয় কাজ করে যে আমাকে যে কোনো সময় ছাঁটাই করতে পারে বা আমি যে কোনো সময় চাকরি হারাতে পারে, সুতরাং তারা দক্ষতা অর্জন করতে পারে না। নিয়োগ পদ্ধতি 7 নম্বর, বাংলাদেশের নিয়োগ পদ্ধতি যথেষ্ট ত্রুটিপূর্ণ। অধিকাংশ কলকারখানায় নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার অভাবে উপযুক্ত ও যোগ্য ব্যক্তিরা নিয়োগ পায় না। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া আছে শুধু কলকারখানার ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই আমি নিয়োগ প্রক্রিয়াটা যথেষ্ট স্বচ্ছতার অভাব আছে, এবং যেহেতু স্বচ্ছতার অভাব আছে সুতরাং এখানে উপযুক্ত এবং যোগ্য ব্যক্তিরা নিয়োগ পায় না, এ কারণে শ্রমিকদের দক্ষতা হ্রাস পেয়ে থাকে। প্রশিক্ষণের অভাব 8 নাম্বার, প্রশিক্ষণের অভাব। বাংলাদেশের শ্রমিকদের স্বল্প দক্ষতার অন্যতম কারণ হলো প্রশিক্ষণের সুযোগ সুবিধার অভাব। নিয়মিত প্রশিক্ষণের অভাবে শ্রমিকরা কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে না। আরেকটা বিষয় আমরা খেয়াল করলে দেখি যে শ্রমিকদের কি করা হয় না, প্রপার ট্রেনিং এর ব্যবস্থা করা হয় না, যেহেতু তারা ট্রেইনড না বা প্রশিক্ষিত না, সুতরাং তাদের ক্ষেত্রে তাদের কাজে কর্মদক্ষতা তারা অর্জন করতে পারে না। সংগঠনের নৈপুণ্যের অভাব। শ্রমিকদের দক্ষতা বহুলাংশে নির্ভর করে সংগঠনের নৈপুণ্যের উপর, কিন্তু বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানে দক্ষ অভিজ্ঞ সংগঠকের অভাব রয়েছে, এবং আমাদের দেশের অধিকাংশ প্রতিষ্ঠান মালিক যারা বা যারা সংগঠক তাদের যথেষ্ট কি জ্ঞানের অভাব রয়েছে, ফলে প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মদক্ষতাও কি বৃদ্ধি পায় না। সুসংগঠিত শ্রমিক সংঘের অভাব। কোনো প্রতিষ্ঠানে সুসংগঠিত শ্রমিক সংঘ থাকলে তাদের নেতৃত্বে শ্রমিকরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের দক্ষতাও বৃদ্ধি পায়, কিন্তু বাংলাদেশে সুসংগঠিত ও শক্তিশালী শ্রমিক সংঘ না থাকায় শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। অর্থাৎ আমাদের দেশে যে শ্রমিক সংগঠনগুলো আছে বা শ্রমজীবী সংগঠনগুলো আছে সেগুলো যথেষ্ট শক্তিশালী না থাকায় তারা শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে না। এ সকল কারণে বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ শ্রমশক্তি গড়ে ওঠেনি। এটি বাংলাদেশের শ্রমবাজারের সবচেয়ে বড় দুর্বল দিক। আন্তর্জাতিক শ্রমবাজারে জায়গা করে নিতে হলে আমাদের শ্রমশক্তিকে অবশ্যই দক্ষ শক্তিতে রূপান্তর করতে হবে। আর একটা বিষয় আমরা একটু আলোচনা করে নিই যে এখানে শ্রমের আরেকটা বৈশিষ্ট্যের কথা এখানে বলা হচ্ছে যে অধিক, আমরা এর আগেও পড়ছিলাম মজুরি যোগানের সাথে, যে সেটারই ব্যাখ্যা আমরা একটু দেখবো যে অধিক মজুরি হারের সাথে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান। অধিক মজুরিতে শ্রমিক আরাম-আয়েশ পছন্দ করে। যখন মজুরি অধিক বৃদ্ধি পাবে তখন শ্রমিকরা কি করবে, আরাম-আয়েশে পছন্দ করবে। শ্রমিকের মজুরি অধিক বাড়ালে শ্রমের যোগান তত বাড়ে না, কারণ স্বাভাবিক কারণে শ্রমিকরা তখন আরাম-আয়েশে থাকতে চায়। শ্রমের মজুরি খুব কমে গেলে, যখন শ্রমের মজুরি খুব কমে যাবে ঠিক তখন দেখা যাবে যে তারা জীবন ধারণের জন্য বা জীবন বাঁচানোর জন্য পরিবারের সবাই অধিক শ্রম দিয়ে উপার্জনের চেষ্টা করে। এই ধারণাটি আমরা একটু চিত্রের সাথে দেখতে পাবো। আমরা জানি যোগান রেখা কি হয়, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। তা আমরা যার যোগান রেখা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে শ্রমের যোগান রেখা। এক্ষেত্রে একটু দেখি যে শ্রম কার উপর নির্ভর করে। শ্রমের যোগানটা নির্ভর করে শ্রমিকের মজুরির উপর। কার উপর? শ্রমের মজুরির উপর। যেহেতু শ্রমের যোগান শ্রমিকরা নিজেরাই দেয়, শ্রমের যোগান কারা দেয় এখানে? শ্রমিকরা নিজেরাই দেয়, সুতরাং শ্রমের যোগানটা নির্ভর করে শ্রমের দামের উপর বা মজুরির উপর। এই ক্ষেত্রে দেখো যে মজুরি যখন আমরা দুইটা রেখা নিয়েছি, দুইটা অক্ষ নিয়েছি, একটা ভূমি অক্ষে আমরা দেখাচ্ছি শ্রমের যোগান শ্রমিকের পরিমাণ, এবং লম্ব অক্ষে দেখাচ্ছি আমরা মজুরি, অথবা আমরা এটাও বলতে পারি যে ভূমি অক্ষে আমরা শ্রমের যোগান রেখা দেখাচ্ছি এবং লম্ব অক্ষে দেখাচ্ছি মজুরির হার। দেখি এখানে যে মজুরি যখন W1 ছিল, W1 W1 তখন আমার শ্রমের যোগানের পরিমাণ হচ্ছে L1, আর মজুরি বৃদ্ধি পেয়ে যখন W2 হলো তখন শ্রমিকের পরিমাণ হচ্ছে L2। তো এর ফলে আমরা দুইটা বিন্দু পেয়েছি A এবং B। আবার মজুরি যখন অধিক বৃদ্ধি পাইলো W3 তখন দেখা যাচ্ছে যে শ্রমের যোগান না বেড়ে বা শ্রমিকের পরিমাণ না বেড়ে বরং কি হয়ে গেছে, কমে গিয়েছে, অর্থাৎ L1 এ নতুনভাবে আবার L1 এ চলে এসেছে। এটাকে আমরা বলে থাকি যে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। যেহেতু যোগান রেখাটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী না হয়ে পেছন দিকে বেঁকে গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। দেখো ব্যাখ্যাটা দেখি একটু। চিত্র থেকে বোঝা যায় যে এস শ্রমের যোগান রেখা হলে শ্রমের মজুরি বৃদ্ধি পেয়ে 0W1 থেকে 0W2 হলে যোগান বৃদ্ধি পেয়ে 0L1 থেকে 0L2 হয়, কিন্তু
মজুরি অধিক বৃদ্ধি পেয়ে 0W3 হলে, মজুরি যখন অধিক বৃদ্ধি পেয়ে 0W3 হয়, তখন শ্রমের যোগান হ্রাস পেয়ে পুনরায় 0L1 হয়। সুতরাং বলা যায় যে মজুরি অধিক বাড়লে শ্রমের যোগান বৃদ্ধি নাও পেতে পারে। সুতরাং আমরা বলতে পারি যদি আমরা মজুরি অধিক বাড়াই তাহলে শ্রমের যোগান বৃদ্ধি নাও পেতে পারে। আশা করি যে আমরা আজকে যেটুকু আলোচনা করেছি সেটুকু তোমরা ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছ, এবং অবশ্যই বাসায় আরো দেখবা, দেখলে হয়তো বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তো আজকে এই পর্যন্তই। আর একটা বিশেষ কথা বা বিশেষ বার্তাও বলতে পারো, অবশ্যই তোমরা ঘরের বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করবা, কারণ আমরা যেহেতু একটা মহামারীর সময়ে অবস্থান করতেছি বা মহামারীর সময় আমাদের প্রবাহিত হচ্ছে, তোমরা অবশ্যই বাড়ি থেকে বের হওয়া মাত্রই মুখে মাস্ক পরিধান করবা এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবা। সামাজিক দূরত্ব যেভাবেই হোক না কেন সামাজিক দূরত্ব মেনে চলবা। আমি চাই তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, কারণ করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদের সকলকে একটু সাবধানে থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।